যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক, যোগ দিয়েছেন মির্জা ফখরুল সহ স্থায়ী কমিটির নেতারা। নির্বাচনের রোডম্যাপ সহ বিভিন্ন ইস্যুতে আলোচনা। বিভিন্ন দল এবং উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন সফররত মার্কিন দুই উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী। দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের সুযোগ দেখছেন কূটনীতিক। বাংলাদেশের নতুন সরকার, আমেরিকার নতুন সরকার, কোন পার্টির কী ধরনের ইলেকশন তারা চাইছে, সরকার সম্বন্ধে তাদের অভিমত কি, কোন দল কীভাবে দেখছে ইউএসকে, এটাও তারা যাচাই করার জন্য চেষ্টা করবে। তার ভিত্তিতে কিন্তু ভবিষ্যতে বাংলাদেশের তারা করবে, নির্ধারণ করবে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক এবং আমি সাদিক হাসান ইমন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। 3 দিনের সফরে ঢাকায় পাকিস্তানের পররাষ্ট্র সচিব। 15 বছর পর কাল সচিব পর্যায়ে বৈঠক। তৃতীয় দেশের কথা ভেবে আলোচনায় বসলে সুফল বয়ে আনবে না বলছেন বিশ্লেষক। ঢাকা সহ সারা দেশে সড়ক অবরোধ, পলিটেকনিক শিক্ষার্থীদের, সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ, কুয়েটে ভিসির পদত্যাগ দাবিতে আন্দোলন। ভারত ট্রান্সশিপমেন্ট বাতিল করায় বাংলাদেশের খরচ বেড়েছে প্রায় 2000 কোটি টাকা, জানালেন উপদেষ্টা। বাণিজ্য ঘাটতি কমাতে সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র। বাড়ি ভাড়ার মেয়াদ শেষ, দ্রুত হোটেল ভাড়া না করলে 1000-এর বেশি মুসল্লির হজ যাত্রায় অনিশ্চয়তা। ব্যর্থ হলে এজেন্সির লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি মন্ত্রণালয়ের। রাজধানীর উত্তরায় ফুটপাত এবং সড়কের পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান সিটি কর্পোরেশনের। ডেমরায় রাজুকের নকশা বহির্ভূত ভবন শনাক্তে অভিযান। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে ব্রিফ করছে বিএনপি নেতারা। সরাসরি যাচ্ছে যমুনায়। আমরা যে বললাম, আমরা আমাদের দলের সঙ্গে অন্যান্য দলগুলোর সঙ্গে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেব। স্যার, আপনি গত 10 ফেব্রুয়ারি যে মিটিংটা হয়েছিল এই উপদেষ্টার সঙ্গে, সেখান থেকে বেরিয়ে এসে আপনি বলেছিলেন যে আলোচনায় আপনারা আশ্বস্ত হয়েছেন, কিন্তু আজকে বললেন সন্তুষ্ট নয়। এই বিষয়টা আসলে আলোচনা কি আসলে ফলপ্রসূ হয়নি আজকের বৈঠকে? এক কথায় বলতে পারি আপনি একই প্রশ্নের কেন অন্যভাবে নিচ্ছেন কেন? একই যে প্রশ্ন তো একটা। অনেক বিষয় আলোচনা হয়েছে, এটাই ছিল মুখ্য বিষয়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনারা শুনছিলেন এতক্ষণ যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীর তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলছিলেন। তবে আজকের বৈঠকে তিনি জানালেন যে এখানে তিনি আসলে সন্তুষ্ট নন বলে জানিয়েছেন। আমরা একটু আমাদের ক্যামেরাকে দেখাতে চাই যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীর যারা এসেছিলেন তারা ইতিমধ্যে গাড়িতে উঠছেন, তারা চলে যাচ্ছেন। বৈঠক শেষে 2 ঘন্টা ব্যাপী এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যেখানে আসলে আজকে কোনো সন্তুষ্টির কোনো বক্তব্য কিন্তু মির্জা ফখরুল আলমগীর দেননি। তিনি জানিয়েছেন যে আজকেও প্রধান উপদেষ্টা আগামী ডিসেম্বর থেকে জুন পর্যন্ত 26শে জুন পর্যন্ত তিনি সময় নিয়েছেন নির্বাচনের জন্য, এবং বিএনপি বলছে যে তাদের একটাই কথা, ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে। এর কারণ হচ্ছে রাজনীতি, অর্থনীতি, দেশের পরিস্থিতি সব কিছুর একটি সংকটময় অবস্থায় যাচ্ছে, এবং সেই সংকট মোকাবেলা বা কাটিয়ে উঠতে থেকে নির্বাচনের প্রয়োজন। যে নির্বাচনটি আসলে বিএনপি চাচ্ছে, এটি কিন্তু মির্জা ফখরুল আলমগীর তিনি এই মাত্র কিন্তু তার কথায় বলে গেলেন, এবং তিনি বললেন যে নির্বাচন যদি ডিসেম্বরের মধ্যে না হয় তাহলে সেক্ষেত্রে সংকট আরও বাড়বে, সংকট তৈরি হবে, সেটি কিন্তু আসলে দেশের জন্য ভালো হবে না। যে কারণে তারা ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চাচ্ছেন। এক কথা তারা বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে বা নির্বাচন তারা চাচ্ছেন, কিন্তু প্রধান উপদেষ্টা আজকেও তার বক্তব্যে ডিসেম্বর থেকে, অর্থাৎ 25শে ডিসেম্বর কিংবা আগামী 26শে জুন পর্যন্ত এর মধ্যে নির্বাচনের একটি সময়সীমা তারা দিতে চান বা তারা সেটি নিয়ে এগোচ্ছেন বলে বিএনপি মহাসচিবের বরাত দিয়ে আমরা জানতে পারলাম। তবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীর বলছেন যে তাদের সঙ্গে শুধু নির্বাচন ইস্যুই নয়, নানা বিষয়ে আলোচনা হয়েছে, বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে, এবং বিএনপি চাচ্ছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন, এবং একই সঙ্গে যে নির্বাচন যে সংস্কার কমিশন তৈরি করা হয়েছে সেই কমিশনকে তারা সহযোগিতা করছে, এবং সেই সব ধরনের সহযোগিতা তারা করে যাবেন বলে বিএনপি মহাসচিব তিনি তার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন আবারও, এবং বলছেন যে এর মাধ্যমে
মাধ্যমে আসলে নির্বাচনটা এগিয়ে আসলে দেশের সংকটগুলি মোকাবেলা করা সম্ভব হবে। আপনারা জানেন যে আমরা একটা প্রশ্ন করেছিলাম গত 10ই ফেব্রুয়ারি, এখানেই কিন্তু এই প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে এখানে বেরিয়ে এসে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছিলেন যে তারা ডিসেম্বর নাগাদ নির্বাচন হবে। ডক্টর ইউনূসের কাছে আশ্বস্ত হয়েছেন এবং তারা আশ্বস্ত হয়ে ফিরে আমাদের কিন্তু জানিয়েছিলেন। কিন্তু ঠিক 2 মাস পর আজকে আবারও সেই রোডম্যাপ ইস্যুতে বৈঠক হলো, কিন্তু সেই বৈঠকে তারা সন্তুষ্ট হতে পারেননি বলে জানিয়েছেন। আমরা প্রশ্ন করেছেন, তবে সেই প্রশ্নের উত্তর তিনি দেননি। তিনি বলেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে আসলে দেশের সংকট মোকাবেলা সম্ভব হবে। তো এই ছিল আমার কাছে ডক্টর মোহাম্মদ ইউনূস অর্থাৎ সরকারের প্রধান উপদেষ্টা, অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে সুনির্দিষ্ট রোডম্যাপ ইস্যুতে নির্বাচনের, তার সবশেষ খবর। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী আহমেদ সালেহীন। তার আগে আমরা ব্রিফ দেখছিলাম বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। অন্তর্বর্তী সরকারের সময়ে প্রথমবার 3 দিনের সফরে ঢাকায় যুক্তরাষ্ট্রের 2 উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী। আজ বিএনপি, জামাত এবং এনসিপি নেতাদের সঙ্গে বৈঠক করবেন তারা। সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে বসবেন কাল। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক বলছেন এই সফর দুদেশেরই নতুন সরকারের জন্য পারস্পরিক বোঝাপড়া ও সম্পর্ক ঝাড়াইয়ের সুযোগ। মার্কিন শুল্ক ইস্যুর সুরাহার সুযোগও দেখছেন তিনি। সাথীরা শারমিন জানাচ্ছেন বিস্তারিত। বুধবার ভোরে ঢাকায় পৌঁছান মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিক। এসেছেন পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যান্ড্রু হেরাপ এবং তার সফরসঙ্গী মিয়ানমারে নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত সুসান স্টিভেনসন। বুধবার রাজধানীর গুলশানে ঢাকাস্থ মার্কিন ডেপুটি হেড অফ মিশনের বাসভবনে সফররত প্রতিনিধি দলটি বৈঠকে বসছে বিএনপি, জামাত, এনসিপি নেতাদের সঙ্গে। আগামী বৃহস্পতিবার পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের কথা রয়েছে মার্কিন উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের। এই সফরকে শুল্ক ইস্যু সহ দুদেশের নতুন সরকারের বোঝাপড়ার সুযোগ হিসেবে দেখছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। বিগত সরকারের সময় দেখা গেছে বাংলাদেশ এবং আমেরিকার যে নির্বাচনটা প্রধান ইস্যু ছিল ফ্রি ফেয়ার পার্টিসিপেট ইলেকশন, এটা বারবার আমেরিকানরা বলেছে বাংলাদেশে, সেটা হয়নি। এই নতুন পরিপ্রেক্ষিতে এখন ইলেকশনটা সার্বজনীন হবে কিনা, এটা ফ্রি ফেয়ার হবে কিনা এবং কখন হবে, এটা তার জানার খুব আগ্রহ থাকবে। এই বিশ্লেষক মনে করেন জাতীয় নির্বাচন ও রাষ্ট্র সংস্কার নিয়ে সরকার ও রাজনৈতিক দলগুলোর মনোভাব বোঝার চেষ্টা করবে মার্কিন প্রতিনিধি দল। কয়েকটা পার্টি আছে আমাদের, বলা হয়েছে যে আমরা জুনের ভিতরে ইলেকশন হতে হবে, তো নিশ্চয়ই এটা কয়েক মাস মাত্র বাকি। এর মধ্যে তারা দেখবে যে এই দেশে ঠিক মতো কাজ চলছে কিনা, আগামী দিনে কারা ক্ষমতা আসতে পারে, তাদের মূল নীতি কী, ইউএসের সাথে সম্পর্ক কী, এটা তারা জানতে চাইবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই সবগুলো আর কি। আর বাংলাদেশের পক্ষ তো বলা হবে তারা কী কী আশা করে আমেরিকার নতুন অ্যাডমিনিস্ট্রেশন থেকে। রোহিঙ্গা সংকটে সহায়তা এবং মিয়ানমারের পরিস্থিতি সহ ঢাকা ওয়াশিংটন সম্পর্ক উন্নয়নে এ সফর ভূমিকা রাখবে বলেও মনে করছেন বিশ্লেষকরা। সাথীলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। এ নিয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে রাজধানীর গুলশানের ইএমকে সেন্টারের সামনে আছেন রিপোর্টার সাথীলা শারমিন। সরাসরি যাচ্ছে তার কাছে। শারমিন, আমরা কিছুক্ষণ আগে দেখতে পেয়েছি যে জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল একটু আগে বলা যায় 5 থেকে 6 মিনিট আগে প্রবেশ করেছে এই মার্কিন যে ডেপুটি হেড অফ মিশনের বাসভবনে। এবং এখানে প্রবেশের পরে আসলে বৈঠকটি শুরু হয়েছে কি না হয়েছে এই তথ্যগুলো কিন্তু আসলে কোনো পাশ থেকেই আমরা এখনো পাইনি। তবে বলা যাচ্ছে সেটি হচ্ছে যে মার্কিন যে প্রতিনিধি দলটি এসেছে, অর্থাৎ দক্ষিণ এবং মধ্য এশিয়া বিষয়ক যে উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী তিনি এবং হচ্ছে যে আরেকজন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী এসেছেন অ্যান্ড্রু হেরাপ, এই দুজন কিন্তু এই বৈঠকে থাকার কথা রয়েছে। এছাড়া এখানে মার্কিন যে দূতাবাস রয়েছে, দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা ওই বৈঠকে থাকার কথা রয়েছে। আমরা দেখেছি একটি গাড়ি ঢুকেছে মার্কিন দূতাবাসের এবং সেই গাড়ি থেকে বেশ কয়েকজনকে আমরা নেমে যেতে দেখেছি। গণমাধ্যমের কাছে এখনও পরিষ্কার হয়নি চেহারাগুলো, কিন্তু তারপরও বলা যাচ্ছে যে এই বৈঠকে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে যেটি জানানো হয়েছে সেটি হচ্ছে যে বর্তমান যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের যে সংস্কারের যে পদক্ষেপগুলো রয়েছে সেই পদক্ষেপগুলো যে যেমন আলোচনায় চলে আসতে পারে, তেমনি জাতীয় নির্বাচন কিন্তু একটু বড়
বিষয় কূটনীতিকরা বলছেন বা কূটনৈতিক মহলে এই আলোচনাটি রয়েছে যে জাতীয় নির্বাচন নিয়ে, বাংলাদেশের গণতন্ত্র নিয়ে এবং গণতন্ত্র থেকে উত্তরণের যে পথ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র কয়েক বছর ধরে বাংলাদেশের সঙ্গে আলোচনা করে আসছে, বিভিন্ন ধরনের বিবৃতি এবং তারা বিভিন্ন ধরনের কথা বলে আসছে। সেই জায়গা থেকে আসলে তারা জানার চেষ্টা করবে হয়তো এই প্রতিনিধি দলটি যে বাংলাদেশের জাতীয় নির্বাচনটি আসলে কবে হতে যাচ্ছে। রাজনৈতিক দলগুলো এই বিষয়ে কি মনোভাব পোষণ করেন। জামাতের এই বৈঠক নির্দিষ্ট সময় ছিল 2টা, এরপরও রয়েছে জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপির সঙ্গে বৈঠক। সেই প্রতিনিধি দলে যতদূর জানা গেছে সেটি হচ্ছে আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আসছেন। এছাড়া বিএনপির সঙ্গে বৈঠকের কথা আমরা জানতে পেরেছি বিকেল 4টায়, সেখানেও কিন্তু বিএনপির একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল আসার কথা রয়েছে। অর্থাৎ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বের হয়ে আসলেই আমরা বুঝতে পারবো যে বৈঠকে কি ধরনের আলোচনা হয়েছে, কি ধরনের বোঝাপড়া আসলে দুই দেশ বাংলাদেশ এবং এই মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে হতে যাচ্ছে। রাজধানীর গুলশান থেকে যুক্ত ছিলেন সহকর্মী শাতিলা শারমিন। 15 বছর পর বাংলাদেশ পাকিস্তান পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক কাল। এতে অংশ নিতে ইতোমধ্যে ঢাকা এসেছেন দেশটির পররাষ্ট্র সচিব আমনা বালুচ। বৈঠকে বাণিজ্যিক স্বার্থ বিবেচনায় রাখার পাশাপাশি স্বাস্থ্য, শিক্ষা এবং পর্যটন নিয়ে আলোচনার তাগিদ আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের। প্রায় 15 বছর পর আগামী বৃহস্পতিবার ঢাকায় বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। পাকিস্তানের প্রতিনিধি দলের নেতৃত্ব দিতে বুধবার ঢাকায় এসেছেন দেশটির পররাষ্ট্র সচিব আমনা বালুচ। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দ্বিপাক্ষিক বৈঠকে পারস্পরিক স্বার্থ নিয়ে আলোচনা করবে দুই দেশ। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, ইসলামাবাদের সঙ্গে ঢাকার বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধিতে দুই দেশকেই মনোযোগী হতে হবে। দুই দেশের সম্পর্ক সৌহার্দ্যপূর্ণ পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য এই যে কানেক্টিভিটি থেকে শুরু করে সরাসরি বিমান যোগাযোগ থেকে শুরু করে যে বিষয়গুলি আছে সেগুলি সুরাহা করে ভবিষ্যতে বাংলাদেশের সাথে যে অমীমাংসিত বিষয়গুলি আছে সেইগুলি নিয়ে আলোচনার একটা রাস্তা তৈরি করা। আমাদের সম্পর্ক পাকিস্তানের সাথে আবার অন্য তৃতীয় দেশকে চিন্তা করে যেন করা না হয়, যেটা সবসময় আমরা করে ফেলি। আমি সবসময় বলে থাকি এটা কিন্তু ঠিক হয় না। এটা সবসময় সম্পর্ক করতে হবে বাংলাদেশ কেন্দ্রিক, যে আমার জনগণ লাভ করছে কিনা। তাদের মতে আলোচনা হতে পারে 71-এর অমীমাংসিত বিষয়গুলো নিয়েও। 71-এর অ্যাসেট নিয়ে কিন্তু এখনো সমাধান হয়নি, যেহেতু 71-এ অ্যাসেটের একটা বিষয় রয়ে গেছে। তো এটা যদি পাকিস্তান তাড়াতাড়ি সমাধান করে ফেলতে পারে তাহলে ওই যে রাজনৈতিক যে পরিবেশটা তৈরি হয়েছে সেটার আরেকটা আমরা লেভেলে আসতে পারলাম। 1971 তো আমাদের ইতিহাস, সুতরাং ইতিহাসের যে বিষয়গুলি আছে সেগুলি নিশ্চিতভাবেই আমরা তো ভুলে যেতে পারি না। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে এই মুহূর্তে বাংলাদেশের যে ভূকৌশলগত, ভূ রাজনীতিগত এবং বাংলাদেশের অর্থনৈতিক অবকাঠামোর স্ট্রেংথেন করার জন্য পাকিস্তানের সাথে এক ধরনের সম্পর্ক তৈরি করাটা খুব জরুরি। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার চলতি মাসের শেষের দিকে ঢাকা সফর করবেন বলে জানা গেছে। 2012 সালের পর বাংলাদেশে এটি হবে কোনো পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর প্রথম সফর। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। আমরা আবার একটু যমুনায় যেতে চাই। যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক নিয়ে ব্রিফ করছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সরাসরি যাব সেখানে। রিপিট করেছেন সেটাই দলের অবস্থান। সেখান থেকে অন্য কেউ যদি বেফাস কথা বা অন্যরকম নিজস্ব বিবেচনা শুধু কথা বলেন, সেটাতে তারা যেন বিভ্রান্ত না হন। আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস প্রথম থেকেই বলেছেন ডিসেম্বর থেকে জুন। আজকে আলোচনায় আমরা কয়েকটা বিষয় স্পষ্ট করেছি, সেটা আপনাদের বলি। একটা হচ্ছে ডিসেম্বর থেকে জুন মানে যে আমরা ইচ্ছা করে দেরি করে করে মে বা জুন মাসে ইলেকশন করবো, সেটা না। ডিসেম্বর থেকে জুন মানে হচ্ছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব। যদি আমরা ডিসেম্বরে সম্ভব হয় ডিসেম্বরে, না হলে জানুয়ারিতে, এভাবে বুঝিয়েছি যে ডিসেম্বর থেকে জুন মানে যে আমরা ইচ্ছা করে একটু বেশি ক্ষমতা ভোগ করার জন্য বা এমনি অকারণে আমরা 1 মাস 2 মাস বেশি ক্ষমতা থাকলাম, মোটেও সেটা না। ডিসেম্বরের থেকে জুনের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব। এখন ওনারা একটু জানতে চেয়েছে যে সংস্কার যদি হয়ে যায় এত দেরি করার মানে কি আছে। আমরা ব্যাখ্যা করে বুঝিয়েছি জুলাই চার্টার প্রণীত হলেও যে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা, নীতিগত ব্যবস্থা সেগুলি গ্রহণ করতে মাঝে মাঝে সময় লাগে। যেমন একটা এক্সাম্পল দিয়ে বলেছি যে ডিজিটাল সুরক্ষা আইন, এটা আমরা 23 বার
ড্রাফট করেছি বিভিন্ন অংশীজনের মতামত নেওয়ার জন্য, এবং বেশ কয়েক মাস সময় লেগেছে। সেজন্য আমরা বলছি আমরা তো পিন পয়েন্ট করতে পারবো না। জুলাই চার্টার পরিণত হওয়ার পর কোয়েন আইনটা কতদিনে হয়ে যাবে, কারণ আমরা তো অংশীজনের সাথে কথা বলবো, ব্রড কনসালটেশনের ভিত্তিতে করবো। আরেকটা বিষয় আমরা বলেছি যে আমাদের তো একটা জনগণের তো একটা আকাঙ্ক্ষা আছে যেন আমরা বিচার করে যাই। আজকে বাংলাদেশে এত হাজারের বেশি তরুণ জীবন দিয়েছে, আর প্রায় 50-60 হাজার মানুষ আপনার শারীরিকভাবে পার্মানেন্টলি ক্ষতিগ্রস্ত হয়েছে, চোখ হারিয়েছে। তাদের যে বিচারের যে দাবি, এটা তো এই গণ অভ্যুত্থানের অন্যতম প্রধান আকাঙ্ক্ষা আছে। তা আমরা যদি কোনো বিচার না করে যাই, কোনো বিচার না করে আমরা যদি ইলেকশন দিই, আমরা মানুষের কাছে এবং নিজের কাছে জবাব দেবো কীভাবে? ফলে শুধু ইলেকশনটা সংস্কার, নির্বাচন, ইলেকশনের ব্যাপারটা সংস্কার, বিচার এবং আমাদের সরকারের গৃহীত কিছু পদক্ষেপের উপর নির্ভর করে। এই জন্যই ডিসেম্বর থেকে জুন টাইমলাইনটা বলা হয়। কিন্তু আমরা ক্যাটাগরিক্যালি বলেছি এটা কোনোভাবেই জুনের বেশি যাবে না, যে কথাই বলুক না কেন। এটা প্রধান উপদেষ্টার অঙ্গীকার পুরা জাতির প্রতি, রিপিটেডলি উনি বলেছেন কোনো অবস্থাতেই জুন অতিক্রম করা হবে না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ডিসেম্বর থেকে জুন মানে হচ্ছে ডিসেম্বর থেকে জুন, বাট এর মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব অযথা কালক্ষেপণের বিন্দু মাত্র চেষ্টা আমাদের মধ্যে থাকবে না। নাম্বার 3 হচ্ছে যতটা সম্ভব সংস্কার আমরা করে যেতে চাই। এই হচ্ছে আমাদের বক্তব্য। এরপর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বলতে পারেন। আমরা 5টায় আসতে প্লিজ, আপনি কোন প্লিজ। সেটা হচ্ছে যে আপনারা বলছেন যে কোনোভাবেই আপনারা বেশি অতিক্রম করবেন না, কোনো ক্ষমতা থাকার কোনো অভিলাষ নেই, কিন্তু আজকের বৈঠকে আপনি বলছেন যে ফলপ্রসূ হয়েছে, বৈঠক হয়েছে, কিন্তু বিএনপি মহাসচিব বলছেন তারা সন্তুষ্ট নয় এই নির্বাচনের রোডম্যাপ নিয়ে। তারা বলছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাচ্ছে। বিএনপির মহাসচিব এটা বলার অবশ্যই অধিকার আছে। একটা আলোচনা থেকে একজন একভাবে পারসিভ করে, আরেকজন আরেকভাবে পারসিভ করে। আমার কাছে ওনাদেরকে দেখে হ্যাপি লেগেছে। যখন আমাদের ডায়ালগটা শেষ হয়েছে, মনে হয়েছে ওনাদের মনে যে প্রশ্ন ছিল এগুলো অনেক কিছু উত্তর ওনারা পেয়েছেন। আমার কাছে এটা মনে হয়েছে, ফখরুল ভাইয়ের কাছে অন্যরকম মনে হতে পারে। কি প্লিজ এটা উত্তর দেওয়া হয়েছে, এটা উত্তর দেওয়া হয়েছে, উত্তর দেওয়া হয়েছে। ওনারা এই সমস্ত আশঙ্কার কথা বলেছেন, আমরা আমাদের মতো বলেছি যে সমস্ত আশঙ্কার কোনো রকম কারণ নাই। এসব ব্যাপারে আমরা সচেতন আছি। আমরা অত্যন্ত রেসপেক্টফুলি ওনাদের মতামত আমরা বিবেচনায় নিয়েছি। আমরা এই ব্যাপারে আরও সচেতন থাকবো। আপনাদের সাংবাদিক সম্মেলনে বলেছে, আমি তো বললাম এখানে, আমরা বলেছি শেখ হাসিনার বিচারে কোনো রকম বিলম্ব হচ্ছে না। আপনারা একটা কিছু খেয়াল করে দেখবেন, শেখ হাসিনা সরকার যখন জামাতে ইসলামদের লিডারদের যে একটা খুবই প্রশ্নবিদ্ধ বিচার করেছিলেন, এবং ওই বিচারে অ্যাভারেজ টাইম লেগেছে 2.5 বছর। আপনাদের একটা পার্সপেক্টিভে দেখতে হবে, আমরা যেই ভয়াবহ এবং ব্যাপক অপরাধ ঘটেছে এটার উপযুক্ত সাক্ষ্য প্রমাণ সংগ্রহের জন্য আমাদের প্রসিকিউশন এবং তদন্তকারী টিম, আপনারা একটু গিয়ে ওখানে খবর নিয়ে দেখেন ওনারা কি পরিমাণ পরিশ্রম করেন। এবং আমাদের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে যা চাওয়া হয়, যেই দিন চাওয়া হয়, গাড়ি লাগবে, তারপর ডিভাইস লাগবে, তদন্তকারী বেশি লাগবে, প্রসিকিউশন টিম বেশি লাগবে, যা চাওয়া হয় আমরা সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে ওনাদেরকে হেল্প করি। এবং আপনাদের মনে রাখতে হবে, আমাদের এই ট্রাইব্যুনালটা কিন্তু এই সরকার আসার সাথে সাথে গঠিত হয় না। আমাদের বিল্ডিংও ছিল না, নতুন বিচারক নিয়োগ করতে হয়েছে, প্রসিকিউটর নিয়োগ করতে হয়েছে। ওনারা অভিযোগ করেছেন, আমরা যখন যুক্তিগুলো দিয়েছি তখন ওনারা আর কোনো কথা বলেন নাই। তো আমরা ধরে নিয়েছি আমাদের কথাটা ওনারা বুঝতে পেরেছে। আর কে আমার এটা নিয়ে তো রোডম্যাপটা ঘোষণা করতে কতদিন টাইম লাগতে পারে এটা তো আলোচনা হয়নি। এটা আমাদের প্রধান উপদেষ্টা সিদ্ধান্ত নেবেন। তবে আপনারা একটা জিনিস জানেন যে নির্বাচনের এমনি আপনি যদি শিডিউল বা আগের নির্বাচনের যদি প্যাটার্ন দেখেন, তাহলে আপনার শিডিউল ঘোষণা করার পর মোটামুটি 60 ডেজ দিলেই হয়। সেই হিসাবে যখন আমরা নির্বাচন করবো তার অন্তত 2 মাস আগে আমাদেরকে রোডম্যাপটা ঘোষণা করতে হবে। ট্রাইব্যুনালের সংখ্যা ওনারা বাড়াতে বলেছেন। ট্রাইব্যুনাল বাড়ানোর প্রক্রিয়া আমরা কমপক্ষে 1 মাস আগে থেকে শুরু করেছি। আমাদের তো উপযুক্ত বিচারপতি নিয়োগ করতে হবে, আমাদের লজিস্টিক্স ঠিক করতে হবে, আমাদের এটা খুব দ্রুত হয়ে যাবে, 1 থেকে 2 সপ্তাহের মধ্যে হয়ে যাবে।
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর বিএনপির বৈঠকের পর ব্রিফ করছিলেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। আমরা সরাসরি ছিলাম সেখানে। আসিফ নজরুল যেটি বলছিলেন যে বৈঠকে যে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে যে এবছরের ডিসেম্বর থেকে 2026 সালের জুনের মধ্যে নির্বাচন হবে, কিন্তু বিএনপির মহাসচিব এবং আমাদের সহকর্মী আহমেদ সারিন যেটি এর আগে আমাদেরকে জানিয়েছিলেন যে এই বৈঠকে বিএনপি সন্তুষ্ট নয়। জুলাই আগস্টের হত্যাযজ্ঞের বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যাত্রা শুরুর পর প্রায় 350 অভিযোগ পড়েছে, যেখানে হত্যাকাণ্ড ছাড়াও রয়েছে পারিবারিক দ্বন্দ্ব নিয়েও অভিযোগ, যা হাস্যকর বলছেন প্রসিকিউশন। জুলাই আগস্টের হত্যাযজ্ঞের বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যাত্রা শুরুর পর এখন পর্যন্ত প্রায় 350 অভিযোগ পড়েছে প্রসিকিউশন ও তদন্ত সংস্থায়। অভিযোগে গণ অভ্যুত্থানে হত্যাকাণ্ডের বিষয় যেমন রয়েছে, তেমনি পারিবারিক দ্বন্দ্ব নিয়েও অভিযোগ দেওয়া হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংস্থাগুলোতে। বুধবার একটি অভিযোগের বিষয়ে জানতে চাইলে এই প্রসিকিউটর জানান, স্বামী স্ত্রীর দ্বন্দ্ব, জমি জমা নিয়ে ভাইয়ে ভাইয়ে অমিল, ব্যবসায়িক ঝামেলা নিয়েও অভিযোগ জমা পড়েছে, যা হাস্যকর। এমন পিকুলিয়ার অভিযোগ আসছে, ঘরের সংসারে একজনের সাথে আরেকজনের বনিবনা হয় নাই, জায়গা জমি নিয়ে বিরোধ, ভাইয়ে ভাইয়ে বিরোধ, স্বামী স্ত্রীর বিরোধের অভিযোগও আমরা ইতিমধ্যে পেয়েছি। সেগুলো মানবতা বিরোধী অপরাধের সাথে সম্পৃক্ত না হয় আমরা ইনস্ট্যান্টলি রিজেক্ট করেছি। তাহলে প্রশ্ন থাকে, এসব নিয়ে তদন্ত সংস্থা ও প্রসিকিউশনের ভূমিকা কি? জুলাই আগস্টের হত্যাযজ্ঞ নিয়ে কেউ যদি ভুয়া অভিযোগ করেন তাহলে প্রক্রিয়াই বা কি, তারও জবাব দেন প্রসিকিউশন। এই অভিযোগগুলো মানবতা বিরোধী অপরাধের সাথে সম্পর্কিত, সেগুলো আমরা তদন্ত সংস্থায় প্রেরণ করি। তদন্ত সংস্থা তদন্ত করে পজিটিভ রেজাল্ট পেলে তখনই কেবল আমাদেরকে দেয়। আমাদেরকে দিলে আমরা মামলা করি আন্ডার দি সুপারভিশন অফ দি চিফ প্রসিকিউটর। এদিন ট্রাইব্যুনালে 3টি মামলার শুনানি হয়। মহাখালীতে মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত শেষ করতে 3 মাস সময় পান প্রসিকিউশন। এছাড়া রাজধানীর মোহাম্মদপুরে গুলির সঙ্গে জড়িত এক আনসার সদস্যকে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন বিশেষ আদালত। একটি মামলা দায়েরের পদ্ধতি। আফজার হোসেন, সময় সংবাদ, ঢাকা। বৈষম্য বিরোধী আন্দোলনে যাত্রাবাড়ির শাওন হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে 3 দিন এবং যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবুল হাসানকে 5 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। এছাড়া বিভিন্ন থানার হত্যা মামলায় নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে আনিসুল হক, সালমান এফ রহমান, জুনায়েদ আহমেদ পলক এবং কামরুল ইসলাম সহ 11 জনকে। 5 আগস্ট দুপুরে কর্মস্থল থেকে বাসায় ফিরছিলেন 21 বছর বয়সের যুবক শাওন তালুকদার, কিন্তু ঘাতকদের বুলেটের আঘাত থেকে রেহাই পাননি তিনিও। যাত্রাবাড়িতে সুফিয়া প্লাজার সামনে গুলিবিদ্ধ হন শাওন। পরে হাসপাতালে নিলে তাকে মৃত ঘোষণা করে চিকিৎসক। বুধবার শাওন হত্যা মামলায় এজাহার নামীয় আসামি হিসাবে 3 দিনের রিমান্ডে পাঠানো হয় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে। সঙ্গে যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবুল হাসানকে 5 দিনের রিমান্ড আদেশ দেন ঢাকার সিএমএম আদালত। 15 জনকে বিজ্ঞ আদালতে তদন্তকারী কর্মকর্তা উপস্থাপন করে তাদের অনেকেই সৌনের গ্রেপ্তার, বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য প্রার্থনা করেন। তার মধ্যে 3টি মামলায় রিমান্ডের প্রার্থনা করেন। একটি মামলায় আবদুল্লাহ আল মামুন এবং যাত্রাবাড়ির যে বিতর্কিত ওসি হাসান, তাদের বিরুদ্ধে 3 দিনের রিমান্ড মঞ্জুর করা, মামুনের বিরুদ্ধে 3 দিন রিমান্ড এবং হাসানের বিরুদ্ধে 5 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। এদিকে বিভিন্ন থানার মামলায় সাবেক মন্ত্রী আনিসুল হক, কামরুল ইসলাম, শাহজাহান খান, হাসানুল হক ইনু, জুনায়েদ আহমেদ পলক, সালমান এফ রহমান, নজরুল ইসলাম মজুমদার ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, মোজাম্মেল হক বাবু, সাংবাদিক দম্পতি শাকিল রূপাকে নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় যাদেরকে হত্যা করা হয়েছে বা শহীদ করা হয়েছে, তাদের যে মামলাগুলো, সেই মামলাগুলো তদন্তকারী কর্মকর্তা ফ্যাসিস্ট হাসিনার সহযোগীদের মধ্যে বিভিন্ন সময়ে তার মন্ত্রিসভার অবৈধ মন্ত্রী কামরুল ইসলাম, আনিসুল হক এবং শাহজাহান খান, তারপরে সালমান এফ রহমান, হাসানুল হক ইনু এবং রাশেদ খান মেনন সহ মোট এই 15 জনকে বিজ্ঞ আদালতে তদন্তকারী কর্মকর্তা উপস্থাপন করে। এছাড়া ভাটারা থানার রোহান হত্যা মামলায় সাবেক এমপি আবদুল্লাহ আল জ্যাকবকে 3 দিন ও রমনা থানার লিজা আক্তার হত্যা মামলায় সাবেক এমপি নবী নেওয়াজকে 5 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। শাহাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। রাজধানী সহ সারা দেশে আজও 6 দফা দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
ছয় দফা দাবি আদায়ে আবারও রাজপথে শিক্ষার্থীরা, বিভিন্ন পোস্টার প্রদর্শন করে স্লোগান দেন তারা। বুধবার সকাল 10টায় রাজধানীর তেজগাঁওয়ে সড়ক অবরোধ করেন কারিগরি শিক্ষার্থীরা। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ি এলাকায় সড়ক অবরোধ করেন পলিটেকনিক শিক্ষার্থীরা। বন্ধ হয়ে যায় যান চলাচল। এ সময় শিক্ষার্থীরা জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় হাইকোর্টের মাধ্যমে বাতিল সহ 6 দফা দাবি জানান। যে বিষয়গুলো এখানে আছে সবগুলো হলো গিয়ে গভর্নমেন্টের পলিসি ম্যাটার্স, এগুলো নীতি নির্ধারণের বিষয় এবং একটি মহামান্য হাইকোর্টের বিচারাধীন একটি বিষয়। সে বিষয়ে আমাদের কোনো মন্তব্য নেই। আমরা যেটা করতে পারি সেটি হলো যে আমাদের কোমলমতি শিক্ষার্থীদের যে দাবিগুলো সেগুলো আমরা সরকারকে জানাব। একই দাবিতে 3 ঘন্টা রূপসা এক্সপ্রেস ট্রেন আটকে বিক্ষোভ করেন খুলনার 4টি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। 2021 সালে যে রায়ের মাধ্যমে তাদেরকে ক্রাফট থেকে 10ম গ্রেডের যে রায়টা তাদের দিছে সেটার প্রতিবাদে আমরা আজকে 6 দফা নিয়ে এখানে রেল অবরোধ করছি। তারা আমাদের ব্যাপারটা নিয়ে কখনোই দেখে নাই, যার কারণে এখন নতুন করে আমাদের আবার আন্দোলন করতে হচ্ছে। ডিসি মহোদয়, জেলা প্রশাসক মহোদয় আমাদের এখানে এসে আমাদের দাবি দাবা শুনবে এবং আমাদেরকে আশ্বস্ত করবে, ততক্ষণ আমরা এই রেল অবরোধ ছাড়বো না। রাজশাহী নগরীর ভদ্রামোড়ে অবস্থান নিয়ে রেল ও সড়ক অবরোধ করে পলিটেকনিকের শিক্ষার্থীরা। এছাড়া সাভার, বরিশাল, বরগুনা, দিনাজপুরের সড়ক রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেন তারা। চন্দ্র বিশ্বাস, ববি, সময় সংবাদ। আরও বিস্তারিত জানতে ময়মনসিংহে আছেন ওবায়দুল হক এবং বগুড়ায় আছেন সহকর্মী আব্দুল আওয়াল। সরাসরি শুরুতে যাচ্ছি ওবায়দুলের কাছে। ওবায়দুল, জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের যে রায়, পদোন্নতির যে রায়, সেই রায় বাতিল সহ 6 দফার দাবিতে যে শিক্ষার্থীদের, ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীদের যে ব্লকেট কর্মসূচি, সেটি কিন্তু প্রায় 2.5 ঘন্টার বেশি সময় ধরে চলমান রয়েছে। ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করার কারণে কিন্তু দুপাশে প্রায় 20 কিলোমিটারের বেশি তীব্র যানজট তৈরি হয়েছে এবং শিক্ষার্থীরা কিন্তু আজকে বলছেন তারা দীর্ঘদিন যাবৎ আন্দোলন করে যাচ্ছেন, কিন্তু তাদের যে দাবি, 6 দফা দাবি, সেটি কর্ণপাত না করায় তারা আজকে এই কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হয়েছেন। তারা এই অবরোধ কর্মসূচিতে মাধ্যমে এবং ব্লকেট কর্মসূচির মাধ্যমে তাদের যে সিদ্ধান্ত, সেই দাবি আদায়ের লক্ষ্যে তারা কাজ করছেন। ইতিমধ্যে আমরা দেখেছি যে 2.5 ঘন্টা ধরে এই অবরোধ চলছে। ঢাকা ময়মনসিংহ মহাসড়কে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন। এই আধা ঘন্টার বেশি সময় ধরে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা, কর্মকর্তারা এখানে এসেছেন এবং শিক্ষার্থীদের সাথে কথা বলছেন, আলোচনা করছেন এবং তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন যাতে তারা এই আজকের অবরোধ কর্মসূচি সেটি রাজপথ থেকে তারা যেন সরে যায়। কিন্তু শিক্ষার্থীরা আমরা দেখেছি যে রোদ এবং পরবর্তীতে বৃষ্টি উপেক্ষা করে কিন্তু তারা 2.5 ঘন্টার বেশি সময় ধরে এখানে অবস্থান করছেন এবং তাদের ময়মনসিংহ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের পাশাপাশি যে বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীরা তারাও কিন্তু এখানে যোগ দিয়েছেন। অর্থাৎ হাজার হাজার শিক্ষার্থীদের অবস্থান কিন্তু এখন এই ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যে ঢাকা বাইপাস মোড়, দিগারকান্দা বাইপাস মোড়, সেখানে অবস্থান করছে। পাশাপাশি তারা বলছেন যে তাদের যে 6 দফা দাবি, সেই দাবি আদায় না হলে তারা রাজপথ ছাড়বে না এবং তারা বলছেন যে এই দাবি আদায় করেই তারপর তারা রাজপথ ছাড়বেন এবং এই যে তারা বলছেন যে যৌক্তিক দাবি, সেই দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বে না এবং দাবি আদায় করেই তারপর তাদের যে দাবি, সেই দাবি আদায় করে তারা রাজপথ ছাড়বেন। আমরা এখন চলে যাব বগুড়ায়, সেখানে আছেন আমাদের সহকর্মী আব্দুল আওয়াল। বেলা 11:30 থেকে এখন পর্যন্ত 3 ঘন্টা যাবত ঢাকা রংপুর মহাসড়কের বগুড়া শহরের যে বনানী অংশ, সেই জায়গাটিতে কিন্তু বগুড়া পলিটেকনিক সহ শহরের 5টি বেসরকারি পলিটেকনিকের শিক্ষার্থীরা কিন্তু অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করছেন এবং এতে করে কিন্তু ঢাকা রংপুর মহাসড়কে যেমন যান চলাচল স্থবিরতা সৃষ্টি হয়েছে, এর পাশাপাশি কিন্তু শহরের 7 মাথা যে বনানী সড়ক রয়েছে সেখানেও কিন্তু যান চলাচল বন্ধ হয়ে আছে। আমরা দেখেছি যে সকাল থেকে শিক্ষার্থীরা তাদের যেই পলিটেকনিক ক্যাম্পাস, সেখান থেকে বেলা 11:30 নাগাদ কিন্তু এই যে মহাসড়কটি সেটি তারা অবরোধ করেন এবং এরপর পরে কিন্তু আসলে সেনাবাহিনী এবং পুলিশের পক্ষ থেকে কিন্তু এখানে এসে তারা অবস্থান
সদস্যরা, এবং এই অবস্থায় কিন্তু এখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য শিক্ষার্থীরা সামনে অবস্থানে আছেন। এবারে কিন্তু শিক্ষার্থীরা তাদের যেই বিক্ষোভ কর্মসূচি সেটি কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন, এবং আমরা দেখেছি যে অবরোধের শুরুতেই কিন্তু শিক্ষার্থীরা তাদের যেই বিক্ষোভে সেখানে তারা টায়ার জ্বালিয়ে তাদের বিক্ষোভ প্রদর্শন করেছেন, এবং তারা দাবি করছেন যে যারা ক্রাফট হিসাবে নিয়োগ পেয়েছেন তাদেরকে যে জুনিয়র ইন্সট্রাক্টর হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে দ্রুত সময়ের মধ্যে হাইকোর্টের এই রায় বাতিল করে তাদের যে 6 দফা দাবি, এই দাবিগুলো কিন্তু কার্যকর করতে হবে, অন্যথায় তারা কিন্তু তাদের যে আন্দোলন ঢাকা থেকে কেন্দ্রীয়ভাবে আন্দোলন কিন্তু তারা চালিয়ে যাবেন। পাশাপাশি কিন্তু শিক্ষার্থীরা কিন্তু এখন পর্যন্ত তারা যেই তাদের যে আন্দোলনে তারা কিন্তু চলমান রেখেছেন, এবং শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে কিন্তু তাদের যে অবরোধ কর্মসূচি এটি কিন্তু চালিয়ে যাচ্ছেন, এবং প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু তাদের সাথে বারে কথা বলার চেষ্টা করা হয়েছে। তবে শিক্ষার্থীরা বলছেন তাদের দাবি না মানা পর্যন্ত তাদের যে কার্যক্রম সেটি তারা চালিয়ে যাবেন। বগুড়া থেকে এই ছিল পলিটেকনিকের আন্দোলন নিয়ে এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। বগুড়া থেকে যুক্ত ছিলেন সহকর্মী আব্দুল আওয়াল এবং ময়মনসিংহ থেকে যুক্ত ছিলেন ওবায়দুল হক। এবছর হজে যেতে আগ্রহী 1000-এর বেশি হজযাত্রীর বাড়ি ভাড়া চুক্তি করতে পারেনি সংশ্লিষ্ট 20টি এজেন্সি। সৌদি সরকারের বেঁধে দেওয়ার সময়ে বাড়ি ভাড়া না করায় তাদের এবার হজ পালন অনেকটাই অনিশ্চিত। বিকল্প হিসেবে স্বল্প সময়ের মধ্যে হোটেল ভাড়া করতে ব্যর্থ হলে দায়ী এজেন্সিদের বিরুদ্ধে লাইসেন্স বাতিল সহ যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। পুষণ আশিসের রিপোর্ট। কোনো হাজি যদি হজে যেতে ব্যর্থ হন সে সমস্ত এজেন্সির লাইসেন্স আমরা বাতিল করে দেব, তাদের যেটা জামানত আছে সেটা বাজেয়াপ্ত করব, এবং তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা আমরা দায়ের করব। বাড়ি ভাড়া চূড়ান্ত না হওয়ায় এবছর বেসরকারি ব্যবস্থাপনায় অনেকের হজযাত্রা নিয়ে শঙ্কা প্রকাশ করে গত সপ্তাহে সচিবালয়ে এভাবেই হুঁশিয়ারি দিয়েছিলেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন। চলতি বছর হজ করতে বাংলাদেশ থেকে মোট 87,100 মুসল্লি সৌদি আরব যাবেন। এর মধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় 81,900 জন ও সরকারি ব্যবস্থাপনায় যাবেন 5,200। ধর্ম মন্ত্রণালয় এবং এজেন্সিগুলোর দেয়া তথ্য অনুসারে 14 এপ্রিলের মধ্যে সবার জন্য বাড়ি ভাড়া চুক্তি সম্পন্ন করতে সৌদি সরকারের কঠোর নিয়ম থাকলেও শেষ পর্যন্ত 1004 জন হজযাত্রীর বাড়ি ভাড়া সম্পন্ন করতে ব্যর্থ হয়েছে সংশ্লিষ্ট 20টি এজেন্সি। সোমবার রাত থেকেই বাড়ি ভাড়ার সুযোগ বন্ধ করে দিয়েছে সৌদি সরকার। ধর্ম মন্ত্রণালয় বলছে তাদের জন্য এখন শুধু দ্রুত হোটেল ভাড়ার একমাত্র সুযোগ রয়েছে। এজেন্সিগুলোকে সার্বিকভাবে সহযোগিতা করতেছি যাতে একজন হাজিরও বাড়ি ভাড়া অবশিষ্ট না থাকে। সর্বশেষ মক্কাতে 984 জনের এবং মদিনাতে মাত্র 20 জনের বাকি ছিল। বাড়ি ভাড়ার অপশনটি বন্ধ হয়ে গেল, এখন হোটেল ভাড়া নেওয়ার অপশনটি চালু আছে। বারবার তাগিদ দেওয়ার পরও এজেন্সির এমন গাফিলতি মানতে নারাজ মন্ত্রণালয়। বাড়ি বা হোটেল ভাড়ার জন্য কেউ হজ থেকে বঞ্চিত হলে সংশ্লিষ্ট এজেন্সির লাইসেন্স বাতিল সহ আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান অতিরিক্ত সচিব। আশা করছি সবাই ইনশাল্লাহ যেতে পারবে। তো এটি ছাড়াও আরও অনেক বিষয়ে যদি কোনো এজেন্সির বিরুদ্ধে কোনো অভিযোগ হয় সেই বিষয়গুলো আমরা হজ ও উমরা ব্যবস্থাপনা আইন 2021 অনুসারে ব্যবস্থা গ্রহণ করা হবে। আগামী 29 এপ্রিল থেকে শুরু হবে হজ ফ্লাইট। এবার হজযাত্রীদের অর্ধেক পরিবহন করবে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং বাকি অর্ধেক পরিবহন করবে সৌদিয়া ও ফ্লাইনাস এয়ারলাইন্স। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর বিভিন্ন এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়েছে সিটি কর্পোরেশন ও রাজুক। উত্তরা ও আগারগাঁওয়ে অভিযান টের পেয়ে আগেই মালামাল সরিয়ে ফেলে দোকানিরা। এদিকে ডেমরায় রাজুকের নকশার সঙ্গে মিল না থাকায় ভবন মালিককে 1 লাখ টাকা জরিমানা করা হয়েছে। এক্সকাভেটর দিয়ে ভাঙা হচ্ছে সড়কের পাশে থাকা অবৈধ দোকানপাট। বুধবার সকালে রাজধানীর উত্তরা 10 নম্বর সেক্টরে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযানে নামে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। উচ্ছেদের খবর আগেই মাইকিং করায় মালামাল সরিয়ে নেয় দোকানিরা। জায়গাগুলো যেন পুনরায় দখল না হয় সেদিকে নজর থাকবে বলে জানায় কর্তৃপক্ষ। গতকাল মাইকিং করছে, আমি ছিলাম না, দেশে তাই শুনি যে মাইকিং করতে এগুলো খোলা লাগে। তো সকালে আমরা 8টা 7টা সবাই যার মতো নিয়ে যেতে খোলার জন্য সময় দিতেছে না। একটু অবৈধ জায়গা, সুতরাং এখানে নোটিশের বিষয়টি এখানে আসে না। আমরা চেষ্টা করছি যে আমাদের যারা ছিন্নমূল যারা আছে তাদেরকে আমরা বিভিন্ন খাস জমি আমরা পুনরুদ্ধারের চেষ্টা করছি। এদিকে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশের ফুটপাতে অভিযান চালায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। তবে খবর পেয়ে আগেই জায়গা খালি করে দেন দোকানিরা। অভিযান পরিচালনায় নানা বাধা থাকলেও কাজ করার আশ্বাস আঞ্চলিক নির্বাহী ম্যাজিস্ট্রেটের।
দোকানপাট তো অনেকে সরিয়ে ফেলেছে, আবার আমরা অভিযান শেষ করার পরে আবার তারা এখানে হয়তো তারা চলে আসতে পারে। তো বিষয়গুলো আসলে চ্যালেঞ্জিং আমাদের জন্য, আপনারা যেরকম বলছেন, কারণ আসলে আমরা তো আলাদা কোনো পক্ষ না। এদিকে ডেমরার 3টি নির্মাণাধীন ভবনে অনুমোদিত নকশার মিল না পাওয়ায় শাস্তির আওতায় এনেছে রাজুক। মিল না পাওয়া অংশ ভাঙার পাশাপাশি 1 লাখ টাকা জরিমানা করা হয়। আমি চেয়ারম্যান মহোদয়ের সাথে দেখা করব, আমাদের সক্ষমতা অক্ষমতা নিয়ে আমি দেখা করব, কথা বলবো। ভবিষ্যতে অবৈধ নির্মাণ ও ফুটপাত দখলের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে বলে জানান সংশ্লিষ্টরা। আয়েশা সিদ্দিক সামিয়া, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের সঙ্গে বিশাল বাণিজ্য ঘাটতি কমাতে সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র, জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা। দুপুরে সচিবালয়ে তিনি আরও বলেন, ভারত ট্রান্সশিপমেন্ট বাতিল করায় বাংলাদেশের খরচ প্রায় 2000 কোটি টাকা বেড়েছে। এদিকে বাজারে নতুন ধানের চাল উঠলেই দাম কমবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা। বাংলাদেশি রপ্তানি পণ্যের উপর অতিরিক্ত 37% পাল্টা শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র। পরে তা 90 দিনের জন্য স্থগিত করলেও ট্রাম্প প্রশাসনের বাড়তি শুল্ক আরোপের সুদূর প্রসারী প্রভাব নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই। যুক্তরাষ্ট্রের চড়া শুল্ক আরোপের চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারের করণীয় নিয়ে বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বাণিজ্য উপদেষ্টা বলেন, অতিরিক্ত শুল্ক আরোপ এক পেশে। আমাদের ট্যারিফ এবং নন ট্যারিফ যে কাঠামোটা আছে এটা ওনাদের কাছে বুঝিয়ে বলা, এবং যে এলিমেন্টগুলো আমাদের দুই অর্থনীতির জন্য কমপ্লিমেন্টারি, এই 3টে বিষয় প্রাথমিকভাবে ওনাদের সাথে আলোচনা করা, আর ওনাদের যে আকাঙ্ক্ষা এটা সম্বন্ধে একটা সরাসরি ধারণা নেওয়া। এদিকে ভারত ট্রান্সশিপমেন্ট বাতিল করায় বাণিজ্য ক্ষেত্রে বাংলাদেশের প্রায় 2000 কোটি টাকা বাড়তি খরচ হবে বলেও জানান উপদেষ্টা। আমাদের এই ট্রান্সশিপমেন্ট বাতিলের ফলে আমাদের ব্যবসায়িক খরচ প্রায় 2000 কোটি টাকা বেড়ে যাওয়ার কথা। এটা 0 টাকা থেকে মাইনাস টাকায় আনার চেষ্টা করছি। সরকারি গুদামে চালের পর্যাপ্ত মজুদ থাকার তথ্য দিয়ে উপদেষ্টা বলেন, 2 সপ্তাহের মধ্যে বাজারে নতুন ধানের চাল উঠলেই কমে যাবে দাম। আমরা আগামী 2 সপ্তাহের ভিতরে আমাদের বোরো ধান উঠবে বলে আমরা আশা করছি, এবং সেই ক্ষেত্রে বাজার ব্যবস্থায় আমাদের চালের বাজারে আমরা আশা করি যে একটা স্বস্তি আসবে। ভারত, পাকিস্তান, চীন নয়, সব দেশের সঙ্গেই বাংলাদেশের বাণিজ্য বাড়ানোর উদ্যোগ নেওয়ার কথাও জানান বাণিজ্য উপদেষ্টা। আমার কাছে বাংলাদেশের মানুষের স্বার্থ সর্বাগ্রে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। খুব সংক্ষিপ্ত সময়ের নোটিসে ঈদের ছুটি ফেলে আত্মমানবতার সেবায় মিয়ানমার গিয়েছিলেন 3 বাহিনী ও ফায়ার সার্ভিসের 55 সদস্যের সহায়তা দল। তবে স্বল্প প্রস্তুতিতেও ভূমিকম্প বিধ্বস্ত মিয়ানমারে উদ্ধার কাজ ও চিকিৎসা সেবা দিয়ে সুনাম কুড়িয়েছে বাংলাদেশ। উদ্ধার দলের সদস্যরা বলছেন, ভবিষ্যতে যে কোনো দুর্যোগ মোকাবেলায় কাজে আসবে এই অভিজ্ঞতা। দুঃসময় প্রতিবেশীর পাশে দাঁড়াতে ক্ষতিগ্রস্ত এলাকায় সশস্ত্র বাহিনীর মাধ্যমে জরুরি ত্রাণসহ উদ্ধার ও চিকিৎসা সহায়তা দল পাঠানোর উদ্যোগ গ্রহণ করে অন্তর্বর্তী সরকার। ঈদের ছুটির মাঝেই মাত্র একদিনের নোটিশে সেনা, বিমান ও নৌবাহিনী ছাড়াও ফায়ার সার্ভিস ও অসামরিক বিশেষজ্ঞ চিকিৎসকদের 55 সদস্যের দল বিমান বাহিনীর 3টি পরিবহন উড়োজাহাজে রওনা করেন মিয়ানমারে। 34 সদস্যের উদ্ধারকারী দল আর 21 জন গিয়েছেন চিকিৎসা সেবায়। এছাড়াও 8 এপ্রিল 120 টন ত্রাণ সাহায্য নিয়ে 11 এপ্রিল ইয়াঙ্গুন বন্দরে পৌঁছায় নৌবাহিনীর জাহাজ। আপৎকালীন উদ্ধার ও চিকিৎসা সেবা দিয়ে প্রতিবেশীদের প্রশংসা কুড়িয়েছে বাংলাদেশ। দলের সদস্যরা বলেন, ভবিষ্যতে যে কোনো দুর্যোগ মোকাবেলায় এই অভিজ্ঞতা কাজে লাগবে। 68 ইয়ার্স ওল্ড একজন বৃদ্ধ মহিলার ডেড বডি রিকভার করতে পেরেছিলাম, যে ক্ষেত্রে অনেক দেশই যে বলেছে যে এখান থেকে রিকভারি করা পসিবল হবে না। আমাদের যে 55 জন সশস্ত্র বাহিনীর সদস্য এবং ডিফেন্স সিভিল সার্ভিসের এবং চিকিৎসা দল যখন ওখানে ছিল, ওদের যখন কার্যক্রম শেষ ওদেরকে সাথে করে, এবং মায়ানমারে আটকে পড়া আমাদের যে 20 জন বাংলাদেশি বিভিন্ন সময় আটকা পড়ছিল, ওদেরকেও সাথে করে আমরা নিয়ে আসতে সক্ষম হই। অতীতেও সিরিয়া, আফগানিস্তান, লেবানন, তুরস্কের মতো অচেনা এলাকায় বৈরী পরিস্থিতিতে উদ্ধার সহায়তা দিয়েছে বাংলাদেশ। প্রতিবেশী সহ যে কোনো মানবিক বিপর্যয় এই মনোভাব অব্যাহত থাকবে। মিয়ানমারের ক্রান্তিকালে বাংলাদেশ সরকারের প্রেরিত মানবিক সাহায্য এবং বাংলাদেশ উদ্ধারকারী ও চিকিৎসক দলের মানবিক কার্যক্রম বাংলাদেশের জনগণের প্রতিবেশী প্রতি সহানুভূতিশীল আচরণ এবং আমাদের জাতীয় মূল্যবোধ ও সংস্কৃতির পরিচায়ক। এর আগে প্রথম ধাপে 30 মার্চ বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ বিমান বাহিনীর 2টি পরিবহন বিমানের মাধ্যমে মিয়ানমারে 16 টন জরুরি ত্রাণ সহায়তা দেয় বাংলাদেশ। শাবাব ওয়াসি,
সময় সংবাদ, ঢাকা। ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদে রংপুরে দোকানপাট বন্ধ রেখে আধা বেলা ধর্মঘট করেছেন ব্যবসায়ীরা। এছাড়া মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল করেছে রিকশা শ্রমিক ইউনিয়ন। রংপুরে সকাল 10টা থেকে বেলা 1টা পর্যন্ত নগরীর সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এই কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়েছেন নানা শ্রেণী পেশার মানুষও। এদিকে দুপুরে মৌলভীবাজার রিকশা শ্রমিক ইউনিয়ন এই বিক্ষোভ মিছিল করেছে। এ সময় স্থানীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে সারা শহর প্রদক্ষিণ করে প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। এ সময় বক্তারা অবিলম্বে গাজায় হামলা বন্ধের দাবি জানান। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় বিএনপি, না হলে পরিস্থিতি আরও খারাপ হওয়ার শঙ্কা। 26-এর জুন অতিক্রম করবে না, কারক্ষেপণের ইচ্ছে নেই সরকারের, বললেন আইন উপদেষ্টা। 3 দিনের সফরে ঢাকায় মার্কিন 2 উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী বিভিন্ন দল এবং উপদেষ্টার সঙ্গে করবেন বৈঠক। দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের সুযোগ দেখছেন কূটনীতিক। ঢাকা সহ সারা দেশে সড়ক অবরোধ পলিটেকনিক শিক্ষার্থীদের। সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ। কুয়েটে ভিসির পদত্যাগ দাবিতে আন্দোলন। এই ছিল দুপুরের সময়। সঙ্গে থাকুন সময়ের।